গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো 8:10। উঠলাম 8টার সময়, উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিলাম, এখন দোকানে যাব। ঠিক আছে। খুবই ঠান্ডা লেগেছে, মানে চোখ মুখ থেকে বুঝতেই পারছো, পুরো ভার ভার হয়ে গেছে, গলাও ভার ভার হয়ে গেছে, পুরো সর্দি আটকে গেছে একদম ঠান্ডায়। আর ঠান্ডাটাও অনেকটাই পড়েছে এখানে। ঠিক আছে। তারপরে কালকেও তো ব্লগ করিনি, আসলে কালকে যেহেতু দাদা চলে গেছে ওর জন্য মনটাও খারাপ ছিল, তারপরে একটু ব্যস্তও ছিলাম, ওর জন্য তো আর সে ব্লগ করা হয়নি। ঠিক আছে। তো আজকে এই ব্লগটা শুরু করলাম এখন থেকে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখন দোকানে যাবো, আবার পরে দেখা করছি। ঠিক। তো দেখো বন্ধুরা, আমি দোকানে চলে এসে দোকানটা খুলে নিলাম। খুলে নিয়ে দোকানের যাবতীয় যা কাজ থাকে প্রতিদিনের মতো, তো সব কাজও কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখন দিদি চা দিয়ে গেল, তাই চাটা খেয়ে নিচ্ছি। দুটো বিস্কুট খেয়েছি বেকারির, আর এই যে চা, এটা দিয়েই আমার দিনটি শুরু করলাম। ঠিক আছে। তো তারপরে দেখো, এখন বাজে হলো 11:30। তো আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম ডিমের অমলেট, ভাত আর ডাল। তারপরে রান্না করতে চলে এসেছি। এখন রান্না হবে তোমার পটলের ঝাল, বা সর্ষে পটলও বলতে পারো। তো তার জন্যে এখানে মিক্সিতে তোমার সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। সেটাই তেলের উপরে আগে দিয়ে দিলাম। তারপরে তোমার এখানে জিরে, নুন, হলুদ পরিমাণ মতন সব দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু হালকা নেড়ে নিলাম। তারপরে একটু চিনিও দিয়েছি। তারপরে এখন এই যে পটলগুলোকে দিয়ে দিলাম, এবার একটু হালকা করে কষিয়ে নেব। তারপরে নামিয়ে নিয়েছিলাম। ঠিক আছে। তো তারপরে দেখো, এখন হবে মাছের ঝোল। বাবা এনেছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছের ঝোল হবে, তার জন্য এখানে আলু বেগুন দিদি কেটে দিয়েছিল। তো আমি সেগুলোই কালো জিরে দিয়েছি তেলের উপরে প্রথমে। তারপরে তোমার আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন ভালো করে নাড়ছি। আর এইদিকে নাড়তে নাড়তে আমি ওইদিকে তোমার যেই পেস্টটা বানাতে হবে সেই পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে। তো দেখো, এখন সেই পেস্টটাই আমি দিয়ে দেবো এখানে। তোমার তারপরে আমি এসে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তারপরে এখন একটু ভালো করে নেড়ে নেবো। এই যে লঙ্কা গুঁড়োটাও দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা যেহেতু দেওয়া হয়নি, শুকনো লঙ্কাটা অনেকদিন মিক্সিতে দেওয়া হয় পেস্ট করতে, তো আজকে আর শুকনো লঙ্কা যেহেতু দেইনি, তার জন্যে এই যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। ঠিক আছে। তো এখানে দেখো, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। তো এখানে পেস্ট করা হয়েছে আদা, পেঁয়াজ আর তোমার জিরে। ঠিক আছে, এগুলোই পেস্ট করেছিলাম। তো দেখো, এখন এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন হালকা করে জল দেবো এর মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে আলুগুলো সেদ্ধ করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা ফুটে গেলে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু আমার ফাইনালি ঝোলটা পুরোপুরি কমপ্লিট। তারপরে দেখো, এখন বাজে তোমার 2:10। তো আমি দোকান থেকে আসলাম। দোকান থেকে এসে তারপরে তোমার এই যে এখন একটু ঘরদোরটা গুছিয়ে নেব। আজকে যেহেতু বেরোনোর নেই, তার জন্য বাড়িতেই অনেক কাজ আছে, সেই কাজগুলোই এখন করে নেব। আর বাড়িতে থাকলে যদি আলসেমি করি, তাহলে আমার এই কাজগুলো কোনোদিনও কমপ্লিট হবে না, আর আমার গায়ের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে। তো দেখো, তার জন্যে প্রথমেই এখানে ঘরদোর গোছানোর কাজটা করে নিচ্ছি। একটু হালকা করে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে তো দিদি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। এখন এই যে হালকা করে একটু বেড কভারটা একটু গুছিয়ে নিই, দরজা জানলার পর্দাগুলো একটু টান টান করে রাখি, এই রকমই টুকটাক কাজ, তেমন আহামরি কিছুই না। তো তারপরে দেখো, এই কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম আমি তোমার এই যে ডান হাতে যেই চাদরটা দেখছো, ওই চাদরটা কাচার জন্য। তো ওটা তো আমাকে দেখছো তোমরা গায়ে দিতে, তো ওই চাদরটা অনেক দিনই হলো আর কাচা হয়নি। ভাবলাম একটু কেচে নিই, অল্পই নোংরা হয়েছে। এবার যেহেতু দেখছো ওর মধ্যে সাদা সাদা
আছে, তার জন্যে সাদাটা বেশি নোংরা হতে দেখলে মানে দেখতেও খারাপ লাগে, নিজেরও ব্যবহার করতে কেমন একটা যেন অস্বস্তি বোধ হয়, তাই না বলো? তার জন্যে ভাবলাম যে না, অল্প নোংরাতেই একটু কেচে নিই। তো তার জন্যেই সেটা কাচতে এখন ভিজাতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মনে করেছিলাম ইজি আছে বাথরুমে, আমি ওর জন্য আর ইজিটা দোকান থেকেও আনিনি। তো এখন ইজিটা ব্যবহার করতে গিয়ে দেখি ইজিটার প্যাকেটটা মনে হয় খোলা ছিল, আর সব ইজিটা বাইরে পড়ে গেছে, একটুও ইজি নেই। তার জন্য আর ইজি দিয়ে কাচতে পারলাম না। আবার এখন দোকানে যাব, ভাবলাম থাক। তার জন্যে এই যে সানলাইট সার্ফটা ছিল সেটা দিয়েই ভিজিয়ে দিলাম চাদরটাকে। তারপরে দেখো চলে আসলাম এখন ছাদে। ছাদে একটু গাছগুলোকে নিয়ে পরিচর্যা করতে হবে। মানে পরিচর্যা বলতে গাছগুলোকে একটু এদিক ওদিক করব, ঠিক আছে? তো তার জন্যে দেখো এই যে যে দিকটাকে আমাকে দেখছো, এই দিকটায় আমাদের বড়দাদের দেয়াল, মানে জেঠুদের দেয়াল আছে। তো আর এইদিকে তো তেমন বাড়িঘর নেই, ওর জন্য এই গাছগুলো দেখাও যায় না। তো এই দিকটায় করে অনেকটা ফুলও ফুটেছে গাছগুলোতে, ভাবলাম গাছগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া যাক। তার জন্যেতে এই যে দেখো এই দিকটায় ডান দিকটা করে এই দিকটায় করে আমাদের রাস্তা, মানে মেন রোডটা পড়ে এইদিকেই। তো ভাবলাম যে যদি কিছু গাছ এইদিকে দিয়ে দিই, তো গাছগুলো মানুষজনে দেখতেও পাবে, তাই না বলো? ফুল গাছ এইসব তো আর নিজে দেখার জিনিস না, সবাই একটু দেখলে ভালো লাগে। আর গাছে ফুল ফুটলে নিজের তো অবশ্যই ভালো লাগে। তার জন্য ভাবলাম একটু এই রাস্তার দিক করে গাছগুলোকে দেওয়া যাক। তার জন্যেতে এখান থেকে কিছু জবা ফুল গাছ সরিয়ে নিলাম। জবা ফুল গাছগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে, ওইগুলোকে যদি আমি পিছনেও রাখি অতটাও অসুবিধা হবে না, কারণ ওই গাছগুলো এমনিতেও দেখা যাবে। আর যেহেতু এখন ফুলটাও একটু অল্প হচ্ছে, ভাবলাম তাহলে ওই গাছগুলোকে ওইদিকে রেখে সামনে একটু এই গাছগুলোকে দেওয়া যাক। আর এই গাছগুলো তো কতদিনের জন্যেই, তারপরে আবার এই গাছগুলো আর থাকবেও না, এইগুলো দেওয়ার তো প্রশ্নই আসছে না। কেন বলছি, কারণ এখানে হচ্ছে বেশিরভাগ সব গাঁদা ফুল গাছ, আর একটা আছে গোলাপ ফুল গাছ, আর দুটো আছে চন্দ্রমল্লিকা গাছ। ঠিক আছে, তো গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা তোমরা জানো এগুলো শীতের ফুল, শীতের পরে আর হবেও না, গাছও থাকবে না। তো তার জন্য আমি তখন সরিয়ে নিতে পারবো। তার জন্যেই এইটা ভেবে আমি এই গাছগুলোকে এখানে দিলাম। আর এই দেখো এখানে কিছু গোলাপ গাছ আছে, এগুলোকেও ওই সাইড দিয়ে রেখে দিলাম। আর ওখানে দেখছো একটা সাদা গোলাপ ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তার জন্যেই আরো বেশি মনটা টানলো যে গাছগুলোকে একটু রাস্তার ধারে দেওয়া যাক, তাহলে সবাই দেখতে পাবে। সেইটা ভেবেই গাছগুলোকে একটু রাস্তার ধারে দিয়ে দিলাম। তো দেখো এই যে ডান দিকটা করে সাজিয়ে দিয়েছি, তো তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ঠিক আছে, আর জানি গাছগুলোতে যখন আরো ফুল ফুটবে তখন দেখতে আরো ভালো লাগবে এখনের থেকে। আর গাছে যখন ফুল ফুটবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। তো দেখো চান করতে গিয়ে আমি হচ্ছে হলো তোমার প্রথমে হচ্ছে হলো দাড়ি গোঁফগুলো সেভ করলাম। আমার যেহেতু ওই কি বলো না, ওই ট্রিমার ট্রিমার আছে, ওর জন্য ট্রিমার দিয়ে ট্রিম করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে চাদরটা ভেজানো ছিল চাদরটাকে কেচে নিলাম। নিয়ে তারপরে এখন মেলতে চলে এসেছি। আর কি বলবো, মানে মেলার তো জায়গাও নেই, দড়িটা যেহেতু নেই, এইখানে সামনের দড়িটাতে মেলতে বেশি সুবিধা হয়। আসলে এই যে ডান দিকে যেই দড়িটা দেখছো, এই দড়িটায় মেললে ওই দিকটায় একদমই রোদ পড়ে না, তার জন্যেতে মেলতেও পারছি না। তো এখানটাই চাদরটাকে মেলে দিলাম। আর এই চাদরটাকে যখন মেলছিলাম তখন না খুবই টেনশন হচ্ছিল যে চাদরটা কি আদৌ শোকাবে, এতটা বেলা হয়ে গেল, মানে এখন প্রায় পৌনে তিনটের ওপরে বাজে। আমি এখন বাথরুম থেকে বেরিয়ে মানে চান করে এই যে এখন মেলছি। তো তার জন্যে, আর যেহেতু বুঝতেই পারছো আমি তো তখন দোকান থেকে আসলাম, এসে তারপরে ভিজিয়েছি। তো সার্ফে ভিজালে একটু তো টাইম দিতে হবে না নোংরাটা বের হওয়ার জন্যে। তো তার জন্যেই তাড়াহুড়ো করে কাচতেও পারিনি। আর যেহেতু অনেকটা করেই ঠান্ডা পড়ছে, ওর জন্যেতে চাদরটাও খুবই দরকার ছিল। আর আমার যে দুটো চাদর আছে বাটি প্রিন্টের চাদর তো খুবই হালকা, তোমরাও জানো।
তো আরেকটা উলিকের টাইপের চাদর আছে, কিন্তু ওটা খুবই ছোট, মানে আমার গায়ে ঠিক বেড়ে হয় না। ওর জন্যেতে খুব টেনশন হচ্ছিল যে কি হবে। তো তোমাদের কি বলবো, বিকেলে যখন আমি চাদরটা তুলতে আসি, চাদরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছিল। ঠিক আছে? তো দেখো, এখানে চাদরটা যেহেতু মেলতে আসবো, ভাবলাম তাহলে একেবারে আমার যে পরার জামা প্যান্টগুলো ধুয়েছি সেগুলোকেও নিয়ে যাই, একসাথে একেবারে মেলা হয়ে যাবে। তার জন্যে সেগুলোকেও নিয়ে এসেছিলাম, সেগুলোকেও আমি এখানে মেলে দিলাম। তারপরে দেখো, এখন আমি হলো তোমার উপর থেকে এসে তারপরে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর ঠাকুরের সিংহাসনে ফুলটা খুবই কম দেখছো। আসলে যেহেতু মার একটু শরীরটা খারাপ, ওর জন্যে বেশি ফুল তুলতেও পারে না। তো যেটুকু তোলে, মা যেহেতু ঘরে ঠাকুরকে পুজো দেয়, তার থেকেই আমার জন্যে কিছু ফুল রেখে দেয়। তার জন্যেই একটু অল্প ফুল, ওর জন্যে সিংহাসনটাও সাজাতে পারিনি ভালোভাবে। ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে আমার সাধ্যমতো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এখন ঠাকুরের এইখানটায় একটু ধূপ বাতি দিয়ে আরতি করে নিচ্ছি। আর ওই যে ওখানে দেখছো যে কর্পূরের বাতিটা জ্বলছে, ওটা দিয়েও কিন্তু আমার আরতি করা হয়ে গেছে। আসলে এটা দেখেই মনে হচ্ছে ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে। তার জন্যে ভাবলাম যে না, আর ওটা আরতিটা দেখাতে হবে না। তার জন্যেই আর ওটা শেয়ার করলাম। ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু আমার অলরেডি আরতি করা কমপ্লিট। এবার আমি ঠাকুরেরটা নামিয়ে নেব, নিয়ে তারপরে ঠাকুরকে সেবা দিয়ে দেব। ঠিক আছে? ঠাকুর সেবা করতে করতে এদিকে আমি গায়ে ক্রিমগুলো মেখে নেব, গায়ে মুখে। তারপরে ঠাকুরেরটা নামিয়ে নেব, তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাব। ঠিক আছে? তো দেখো, এখন বাজে হলো বিকেল ৫টা। তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া করতে গিয়ে খাওয়া দাওয়া করলাম সর্ষে পটল আর ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। খাওয়া দাওয়া করে তারপরে একটু বড় মা ডেকেছিল, তো বড় মার ঘরে গেলাম। ওখানেই কিছুক্ষণ ছিলাম, কথা বলছিলাম। তারপরে ৩:৩০-র দিকে ঘরে আসলাম। ৩:৩০-র দিকে ঘরে এসে তারপরে চাদরটিকে উল্টে দিয়ে আসলাম একবার, যেহেতু রোদটাও অনেকটা হালকা হয়ে গেছিল। আর তোমাদেরকে তো বলছিলাম খুবই টেনশন হচ্ছিল শুকানো নিয়ে, তার জন্যে। তো দিয়ে এসে তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট নেওয়া বলতে শুয়ে নিয়েছিলাম। ঘুম তো হয়নি, জাস্ট একটু শুয়েই ছিলাম। তো তারপরে 4:30-র দিকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। আর এই যে অরেঞ্জ কালারের হাইনেক গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা কিন্তু আমার অনেক আগে, প্রায় বলতে পারো তোমরা 10-12 বছর আগে। তো সেই কবে কিনেছিলাম, এতটুকুও গেঞ্জিটার কোথাও কিছু হয়নি। আর আমিও তো সেই হিসাবে রোগা মোটা কিছুই হয়নি, ওর জন্যে আমার বডিতেও ঠিক একদম একইভাবেই আছে। আমার কোনো রকম সমস্যাও হয় না, এটা পরলে অসুবিধাও নেই কোনো। তার জন্যেতে এটাকে আর বাদও দিই না। তো এটা সবসময় প্রত্যেকবার শীতেই এটা আমার পরা হয়। তো দেখো, এই যে পরে নিয়েছি। তো তারপরে এখন এই যে চাদরটা শুকিয়ে গেছে তোমাদেরকে বললাম। তো এখন চাদরটা গায়ে দিয়ে নিচ্ছি, এখন দোকানে চলে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো রাত্রি 10টা। তো আমি তো তোমাদের সামনে আসলাম দোকানে যাওয়ার সময়, তো তারপরে আর আসা হয়নি। তো তারপরে হলো দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হলো সন্ধ্যের দিকে চা খেলাম, চা বিস্কুট খেয়েছিলাম, চা আর দুটো বেকারির বিস্কুট খেয়েছিলাম। তারপরে ওই যে আমাদের পাড়াতে ফুচকা এসেছিল, তো তখন ওখান থেকে ফুচকা কিনেছিলাম, তো ফুচকা খেলাম। হলো তোমার ওই 10 টাকার 6টা মতো দেয়। তো নেওয়া হয়েছিল অনেকদিন পরেই, আজকে খেলাম। মনে করছিলাম একটু চুরমুর খাবো, তো ছিল না, তার জন্য যে একটু ফুচকাই নিলাম। তো 6টা মতো নিয়েছিলাম, শুকনো নিয়েছিলাম আলু দিয়ে, টকটা আর নেইনি। তো খেয়েছিলাম 6টা মতো। তো তারপরে ওই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হলো তোমার খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করলাম হলো ভাত আর হলো তোমার
ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো এগুলো খাওয়া-দাওয়া করে তারপরে হলো তোমার এই যে ওপরে আসলাম। ওপরে এসে দেখো এই যে আমার বিছানাও করা হয়ে গেছে। বিছানা করে নিয়ে তারপরে হলো তোমার গুলোতে জল দিয়ে আসলাম। গাছে জল দেওয়া হয়ে গেছে। সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার শুতে পারলে হয়। ঠিক আছে? তো আরেকটা কথা হলো তোমার আজকে সকালে তো মানে এত মানে অবাক হয়ে গেছিলাম, মানে এতটা খারাপ সিচুয়েশন, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আসলে আজকে কি হয়েছে, সকালে দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে তারপরে হলো তোমার দিদি চা দিতে গেছে। দিদি চা দিতে গিয়ে বলছে মার পটি হচ্ছে আবার সেই আগের মতো। মানে ওই যে আমার মার ডায়রিয়া হয়েছিল এই যে 2 মাস মতো আগে, সেপ্টেম্বর মাসেই, হ্যাঁ সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে হয়েছিল। আমার তো শুনে পুরো ভয় লেগে গেছে। আমি বলছি এই সেদিনকে এরকম হলো, আবার এরকম, তারপরে এই ঠান্ডার সময় মানে হসপিটালে ভর্তি হলে বুঝতেই পারছো সেখানে মানে মার তো একটা আলাদাই কষ্ট, সে কষ্ট তো শেয়ার করতেই পারবো না। আর তার সাথে হলো তোমার আমাকেও যেতে হবে আসতে হবে, অসুবিধা আছে এই ঠান্ডার মধ্যে, কি করব আমি কিছুই মাথায় আনতে পারছি না। তো এরকম করতে করতে তারপর আমি ভাবলাম তাহলে এরকম বলছো যখন তাহলে একটা দেখি মেট্রোজিল খাইয়ে দিই, যেহেতু এখন ফার্স্ট টাইম হচ্ছে। তো মনে করে তারপরে মাকে দিতে এসেছি। ভাবো যে তখন মা বলছে যে কেন খাবো কেন, আমার তো এরকম কিছুই হচ্ছে না, আমার তো মানে সমস্যা হয়নি তেমন কিছু। তখন তারপরে মা ক্লিয়ার করলো, তারপরে আমার ধরে জল আসলো। দিদি বুঝতে পারেনি, আসলে ও টেনশন করছে যেহেতু একবার পটি হয়েছে, 2বার মতো পটি হয়েছে, মা বলেছে, ও ভেবেছে ওরকম কিছু। আসলে ওরও ভয় লেগে গেছে। আসলে আমাদের দুজনকেই আমাদের ফ্যামিলিটা দেখতে হয়, আর তো সেইভাবে বাবার কাজে ব্যস্ত থাকে। আমরা আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও আমাকে ফ্যামিলির পেছনে টাইম দিতে হয়, না দিলে মানে আমাদের ফ্যামিলি এক্ষুনি ওইভাবে মানে সম্ভব হয়ে ওঠে না। মার অবস্থা এখন আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে গেছে। মা এখন সংসারের প্রতি অতটাও দেখতেও পারে না, আর দিদি একটু অতটাও পেরে ওঠে না। তার জন্য আমাকে সব বিষয়ে ইনভলভ হতে হয়। তার জন্যেতে এবার আমার আর দিদিরই বেশি চাপের হয়ে যায় একটা কোনো সুবিধা অসুবিধা হলে। ঠিক সেরকমই সেই অসুবিধাটাই ওরও হয়েছে, ও সেটা দেখেই ভয় পেয়ে গেছিল। ঠিক আছে? তার জন্যই আমাকে বলেছে, আর আমি তো তার দ্বিগুণ ভয় পেয়ে গেছি। কি আর করা যাবে, তাও ভগবানের কাছে প্রে করি মা ভালো হয়ে গেছে, ভালো আছে, এটাই থাক, আর কিছু চাই না। ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।